নমস্কার। সামনেই যে আমাদের আসন্ন এসএলএসটি, সেই এসএলএসটির জিওগ্রাফির সিলেবাসটি কি, সেই সিলেবাস সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ যে কোনো এক্সাম দেওয়ার আগে সেই বিষয়ে সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা প্রত্যেকের কাছে জরুরি। সেই অনুযায়ী আমরা ফার্স্টেই জিওগ্রাফির ক্ষেত্রে দেখে নেব যে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় যে ঠিক 9, 10 এবং 11, 12 এই দুটো পার্টে যে এক্সাম সংগঠিত হয়, ঠিক এই দুটো ক্ষেত্রে সিলেবাসের কি ডিফারেন্স রয়েছে। আমি যদি এক কথাই বলি, 9, 10 আর 11, 12 এর মধ্যে যে মেইন ডিফারেন্স সেটা হলো শুধুমাত্র 11, 12 এর পার্টে যারা এক্সাম দেবে তাদেরকে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে বেশ কিছু টপিক এক্সট্রা ডিটেলসে পড়তে হবে। এবার আমি যখন ইউনিট ওয়াইজ আলোচনা করব, সেখানেই যখন বলবো টপিকগুলো ঠিক বুঝতে পারবে যে 11, 12 এর ক্ষেত্রে ঠিক কোন টপিকগুলো এক্সট্রা ইনক্লুডেড হয়েছে যেটা 9, 10 এর ক্ষেত্রে নেই। তাহলে প্রথমেই আমরা একদম সরাসরি সিলেবাসে চলে যাব। দেখো, ফার্স্টে আমাদের ইউনিট 1 জিওটেকটনিক্স অর্থাৎ ভূগাঠনিক বিদ্যা, তার আন্ডারে কি রয়েছে? আর্থস ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর ভূত্বক। পৃথিবীর ভূত্বক, এই যে পৃথিবীর ভূত্বক, যখন এই টপিকটা আমরা পরীক্ষার জন্য রেডি করব, তখন তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যেমন গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তার সাবডিভিশন খুব ভালো করে পড়তে হবে। ঠিক তেমনি এই টপিকের আন্ডারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে বিযুক্তি রেখাগুলো রয়েছে, কোনগুলো? এই যে গুটেনবার্গ বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, লেম্যান বিযুক্তি রেখা, এবং এই বিযুক্তি রেখাগুলো প্রবক্তাগণ তার সাথে সাথে কত সালে, সাল যেমন ইম্পর্টেন্ট, প্রবক্তাগণের নাম যেমন ইম্পর্টেন্ট, ঠিক এই বিযুক্তি রেখাগুলো কোন দুটো স্তরকে ডিভাইড করছে, অর্থাৎ কোন দুটো লেয়ারকে পৃথক করছে, খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। নেক্সট দেখো রক্স, যেটা হচ্ছে আমরা জানি মেনলি আমাদের এখানে ইগনিয়াস, যেটা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি পাললিক শিলা, এবং মেটামরফিক, যেটা রূপান্তরিত শিলা। এই তিনটে শিলার ক্ষেত্রে যে অরিজিন অর্থাৎ উৎপত্তি, তাদের ক্লাসিফিকেশন এবং মেইন ক্যারেক্টারিস্টিক্স, এবং আমি এখানে বলবো যে রক্সের ক্ষেত্রে এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ফোলস অ্যান্ড ফলস, অর্থাৎ ভাঁজ ও চ্যুতি। এই ভাঁজ ও চ্যুতির ক্ষেত্রে আমাদেরকে প্রতিটা ডেফিনিশন খুব ভালো করে পড়তে হবে, এবং তার সাথে এক্ষেত্রেও এক্সাম্পলও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? ফোলস অ্যান্ড ফলসের ক্ষেত্রে যখন আমরা প্রকারভেদগুলো দেখব, সেই প্রকারভেদের ক্ষেত্রে প্রতিটা টাইপস এবং সেই টাইপসের এক্সাম্পল এবং ডেফিনেশন খুব ভালো করে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। নেক্সট হচ্ছে মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক থিওরি। এই যে প্লেট টেকটনিক এবং মাউন্টেন বিল্ডিং থিওরি, এই থিওরি প্রবক্তাগণের নাম
এবং ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই রকমই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আইসোস্ট্যাসি, এই থিওরিগুলোকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং আইসোস্ট্যাসিস ক্ষেত্রে এইডি এবং প্র্যাট ওনাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে, তবেই আমরা কোশ্চেনের আনসার সঠিক দিতে পারবো। নেক্সট হচ্ছে আর্থকোয়েকস এবং ভলক্যানোস, অর্থাৎ ভূমিকম্প এবং আগ্নেয়গিরি। এই ভূমিকম্প আগ্নেয়গিরির ক্ষেত্রে ঠিক কারণ কি, তাদের এফেক্ট কি, এবং মেনলি যদি ভলক্যানোসের কথা বলি, যে বিভিন্ন ধরনের এই যে সক্রিয় অগ্নুৎপাত বা সক্রিয় যে আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, এই যে এইরকম স্পেসিফিক যে আগ্নেয়গিরির এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে ইউনিটে আমরা যাব সেটা হচ্ছে জিওমরফোলজি, ভূমিরূপ বিদ্যা। এই যে ভূমিরূপ বিদ্যা, এক্ষেত্রে ফার্স্টে এই যে আমরা দেখতে পাচ্ছি লিথোলজি এন্ড ল্যান্ডফর্ম, কিন্তু এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ওয়েদারিং এন্ড মাস ওয়েস্টিং। এই দুটো টপিক একে অপরের সাথে ভীষণভাবে ইন্টার রিলেটেড। এই যে ওয়েদারিং, আমরা জানি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ওয়েদারিং, এবং ফিজিক্যাল ওয়েদারিং এর যে বিভিন্ন টাইপস এবং কেমিক্যাল ওয়েদারিং এর যে বিভিন্ন টাইপস, খুব ভালো করে আমাদের ডেফিনেশন প্লাস এক্সাম্পল। তেমনি ইভলিউশন অফ স্লোপ, হাইড্রোলজিক্যাল সাইকেল এবং রান অফ, এগুলো থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসে। এবং এই পার্ট থেকে মেনলি এই যে ফ্লুভিয়াল গ্লেসিয়াল উইন্ড, কার্স্ট অ্যান্ড মেরিন, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে এবং তাদের উদাহরণ ঠিক কোথায় দেখা যায়। ঠিক একইভাবে গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহ, উইন্ড বায়ু, কার্স্ট অ্যান্ড মেরিন অর্থাৎ কার্স্ট অঞ্চল এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে, সেই ভূমিরূপগুলো ফরমেশন, তার সাথে সাথে এক্সাম্পল খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট রয়েছে জিওমরফিক হ্যাজার্ডস অ্যান্ড রেজুভেনেশন। এই যে নদীর পুনর্যৌবন লাভ, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসে। নেক্সট এবার যেতে আমরা আসবো জিওগ্রাফিক্যাল থট। এখানে একটা বিষয় বলি, এই যে জিওগ্রাফিক্যাল থট যারা শুধুমাত্র 9-10 পার্টের এক্সাম দেবে, তাদেরকে জিওগ্রাফিক্যাল থট পড়তে হবে না। তাহলে কাদেরকে পড়তে হবে? যারা 11-12 পার্টের এক্সামটা দেবে, তাদেরকে জিওগ্রাফিক্যাল থট পড়তে হবে। এই যে ভূগোল চিন্তা বা দর্শন, ভূগোল, এই যে পৃথিবীর বর্ণনা হিসেবে ভূগোল ব্যাখ্যা, এখানে যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বেশি করে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে এই নিয়ন্ত্রণবাদ, সম্ভাব্যবাদ, মাত্রিক ভূগোল, প্রগতিশীল ভূগোল, ক্রিয়ামূলক গঠনবাদ, বস্তুবাদ, পরিবেশগত, আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ পদ্ধতি। এই জায়গাটা এই আমাদের জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে এই যে দেশের ধারণা, অর্থাৎ এই যে পেস,
থটের ক্ষেত্রে আমরা দেখি পেস্ট নিয়ে একটা বিস্তারিত আলোচনা। এই পেস্ট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। এবং নেক্সট হচ্ছে অঞ্চল এবং কল্যাণমূলক ভূগোল এবং সেই ভূগোলের বিকাশ কিভাবে সাধিত হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের অবগত হতে হবে। তাহলে কি বললাম, আবারও বলছি, জিওগ্রাফিক্যাল থট যারা 11-12 পার্টের এক্সামটা দেবে তাদের জন্য সিলেবাসে রয়েছে। যারা 9-10 এর ক্ষেত্রে এক্সাম দেবে, 11-12 দেবে না, তাদের ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফিক্যাল থট পড়তে হবে না। এবারে ঠিক এখানে ভাইস ভার্সা, ওশিয়ানোগ্রাফি যারা 9-10 লেভেলের এক্সাম দেবে তাদের ক্ষেত্রে সমুদ্রবিদ্যা বা ওশিয়ানোগ্রাফি পড়তে হবে, কারণ তাদের সিলেবাসে এটা রয়েছে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 11-12 যারা এক্সাম দেবে, এখানে 11-12 পার্টে যারা এক্সাম দেবে তাদেরকে কিন্তু যেমন ওইদিকে জিওগ্রাফিক্যাল থট পড়তে হচ্ছে, ঠিক তেমনি এখানে ওশিয়ানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা পড়তে হচ্ছে না। এবার এই ওশিয়ানোগ্রাফির মধ্যে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কন্টিনেন্টাল শেলফ অ্যান্ড স্লোপ, অর্থাৎ মহীসোপান ও মহীঢাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওশিয়ান কারেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটা খুব ভালো করে বুঝতে হবে, কোনো মুখস্থর বিষয় নেই কিন্তু এখানে। তারপর রয়েছে টোপোগ্রাফি অফ ওশিয়ান ফ্লোর, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওশিয়ান ডিপোজিট, এখান থেকেও কিন্তু কোশ্চেন অ্যারাইজ হয়। নেক্সট হচ্ছে যে রিসোর্সেস অফ দ্য ওশিয়ান এবং স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার, তার মানে সমুদ্র জলের লবণতা এবং উষ্ণতা, এই বিষয়গুলোর উপর আমাদেরকে ফোকাস করতে হবে ওশিয়ানোগ্রাফি পার্টে। নেক্সট আমরা চলে যাব ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা। এই জলবায়ু বিদ্যার ক্ষেত্রে এই যে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, তার মানে এই যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, এই যে ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই যে প্রতিটা লেয়ার এবং প্রতিটা লেয়ারের যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, যেমন ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে এই ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে, আবার যদি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে দেখতে পাবো যে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যে ওজোন গ্যাসের অস্তিত্ব কোন স্তরে পাওয়া যায়, এই যে এরকম একটা মেইন যে ফিচার্স, সেই ফিচার্স গুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবং কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে এই যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, প্রত্যেকটা স্তরের বিস্তৃতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্সেস। আমরা এখন বর্তমান সময়ে যেটা একদম টপ প্রবলেম বলতে পারি, এই যে গ্লোবাল ওয়ার্মিং ঠিক কি কি কারণে হচ্ছে এবং বাতাসে কোন গ্যাসটা এটার জন্য বেশি দায়ী, এই বিষয়গুলোকে আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ এই গ্রিন হাউসের প্রভাব, তার সাথে এলিমেন্টস এন্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, তার মানে জলবায়ুর উপাদান
এবং যে জলবায়ুকে কন্ট্রোল করে যে উপাদানগুলো, সেই উপাদানগুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তার মধ্যে এই ক্লাইমেটোলজির মধ্যে যেমন ইনসোলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিট বেলস, প্রেসার বেলস, আর সব থেকে যেটা এখানে যেমন বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে বললাম, সেই রকমই প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। এই যে প্ল্যানেটারি উইন্ড সিস্টেমের ক্ষেত্রে নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, তাদের ডেফিনেশন থেকে শুরু করে, তাদের ডিভিশন থেকে শুরু করে, এবং তাদের যে ফিচার্স গুলো খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। যখনই জে স্ট্রিম বলছি তখনই তার সাথে সাথে আমরা মনসুনের কথা বলবো। তার মানে এই যে মনসুন এবং জে স্ট্রিম তত্ত্ব এবং মনসুনের ক্ষেত্রে, ঠিক আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মনসুন, যদি এখানে বলি এই ভারতীয় মৌসুমী বায়ু, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর যে একটা বিশাল প্রভাব এবং সেগুলো কি কি, সেই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। তারপর রয়েছে হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, একদম থান্ডারস্টর্ম, ক্লাইমেটিক হ্যাজার্ড, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের যে তথ্য দুটো পড়তে হবে সেটা হচ্ছে কোপেন্স অ্যান্ড থর্নওয়েট। ওনাদের দেওয়া এই যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, এই তথ্য দুটো খুব ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কোপেন্স জলবায়ু শ্রেণীবিভাগের ক্ষেত্রে যে সিম্বলাইজ করেছিলেন এবং বিভিন্ন সিম্বল দিয়ে উনি যে জলবায়ুগুলোকে রিপ্রেজেন্ট করেছিলেন, সেই সিম্বল দিয়ে জলবায়ুর নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এবং জলবায়ুগত যে বিভিন্ন দুর্যোগ রয়েছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা ইউনিট 5 বায়োজিওগ্রাফি। এই যে বায়োজিওগ্রাফি বা জীব ভূগোল, এই জীব ভূগোলের ক্ষেত্রে ফার্স্টেই যদি আমরা দেখি সয়েলস, সেই সয়েলস এর ক্ষেত্রে, মৃত্তিকার ক্ষেত্রে কি কি পড়তে হবে, তার ফ্যাক্টরস এবং মৃত্তিকার এই যে সৃষ্টির প্রক্রিয়া সমূহ। যদি বলি মৃত্তিকা সৃষ্টির যে চারটি লেয়ার এ বি সি ডি করে, অর্থাৎ ল্যাটেরাইজেশন থেকে শুরু করে পরসোলাইজেশন, মিনারেলাইজেশন, হিউমিফিকেশন, এই যে বিভিন্ন প্রসেসগুলো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। অর্থাৎ সয়েল প্রোফাইলের কথা বলছি। তার সাথে সাথে মৃত্তিকার হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। এই যে প্রপার্টিস, ঠিক মেন কি ফিচার্স, ঠিক মৃত্তিকার পিএইচ এর যে ভ্যালু এবং পিএইচ স্কেল, এর প্রবর্তক ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এবং ওয়াল সয়েল গ্রুপের ক্ষেত্রে ঠিক এই যে আঞ্চলিক, অনাঞ্চলিক এবং আন্তঃ আঞ্চলিক, অর্থাৎ জোনাল, অ্যাজোনাল এবং ইন্ট্রাজোনাল, এই যে ক্লাসিফিকেশনটা, ঠিক কাকে জোনাল সয়েল বলছে এবং কেন বলা হচ্ছে, তার উদাহরণ কি, অর্থাৎ এক্সাম্পল। ঠিক প্রতিটা ক্ষেত্রে জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল, এই তিনটে সয়েলের ক্ষেত্রে ডেফিনেশন এবং কি কারণে বলা হচ্ছে এবং তার সাথে এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন। কি কি কারণে সয়েল অর্থাৎ মৃত্তিকার ক্ষয় হচ্ছে এবং সেই মৃত্তিকাকে সংরক্ষণ, সেই ক্ষয়কে রোধ করতে গেলে ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নেক্সট যদি আমরা টপিকটা দেখি প্ল্যান্টস, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশন। এই যে প্ল্যান্টের ক্ষেত্রে আমি এই পার্টটাতে বলবো এই যে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট গুলো রয়েছে,
হাইড্রোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট, এই যে একদম স্পেসিফিক অর্থাৎ লবণাক্ত উদ্ভিদ, মরু অঞ্চলের উদ্ভিদ, জলজ উদ্ভিদ, এই উদ্ভিদগুলোর ডেফিনিশন এবং ঠিক কোথায় দেখা যায় এবং এর এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ফরেস্ট কনজারভেশন। এই ফরেস্ট কনজারভেশনের ক্ষেত্রে বলবো যে বিভিন্ন ল ইমপ্লিমেন্টেশন হয়েছে ঠিক বনভূমিকে সংরক্ষণ করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের কথা বলি, এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং JFM, ওই যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন ব্যবস্থাপনা, এই সম্পর্কে কিন্তু প্রতিটা ইনফরমেশন যেন প্রত্যেকের মাথায় ক্লিয়ার থাকে। নেক্সট হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক বনসৃজন, যেটা নিয়ে বর্তমানে অনেক বেশি উদ্যোগ বেড়েছে। এবং এই সোশ্যাল ফরেস্ট্রি এই টার্মটা কবে ইন্ট্রোডিউস হচ্ছে, কে করেছেন, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করার জন্য ঠিক সোশ্যাল ফরেস্ট্রি এই কনসেপ্টটা খুব ভালো করে নিজেদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে বায়োডিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বায়োডিভার্সিটি বলতে ঠিক কি বোঝাচ্ছে, এই বায়োডিভার্সিটি টার্মটা কবে আসলো অর্থাৎ ইয়ার, এই বায়োডিভার্সিটির গুরুত্ব, এবং এক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেই ন্যাশনাল পার্কগুলোর যদি বলি লোকেশন, আমরা যখন SLST এক্সামের কথা বলছি জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে, তখন আমাদেরকে কিন্তু ডিটেলস মনে রাখতে হবে। ঠিক প্রত্যেকটা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, যেমন আমরা বৃহত্তম জানবো, তেমনি কোথায় রয়েছে, ফার্স্ট কোথায় গড়ে উঠেছে, এবং প্রত্যেকটা ন্যাশনাল পার্কের লোকেশন অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে আমাদের রয়েছে রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, এই যে তিনটে ডাটা বুক রয়েছে। আবারও একবার বলছি, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক আর ব্ল্যাক ডাটা বুক, এই তিনটে ডাটা বুক সম্পর্কে একদম খুব ভালো করে ঠিক কোনটাকে রেড ডাটা বুক বলছে, কেন বলছে, কোনটাকে গ্রিন ডাটা বুক বলছে এবং কেন বলছে, এবং কোনটাকে ব্ল্যাক ডাটা বুক বলছে কেন বলছে, এই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কোন ডাটা বুকের আন্ডারে ঠিক কোন প্রজাতি আসছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট যাব ইউনিট 6, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অর্থাৎ পরিবেশ ভূগোল। এই যে পরিবেশ ভূগোল, এই যে ইকোসিস্টেম, এই যে ইকোসিস্টেমের আন্ডারে প্রতিটা এই যে সাব টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রিন্সিপালস এন্ড কম্পোনেন্টস অর্থাৎ বাস্তুতন্ত্রের যে উপাদান, তার সাথে আমরা প্রত্যেকে ছোট থেকে পড়ে আসছি যে এই যে শক্তি প্রবাহ, সেই শক্তি প্রবাহের প্রবক্তা এনার্জি ফ্লো এবং তার যে মেন ক্যারেক্টারিস্টিক্স, তার সাথে ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েব খাদ্য জাল এবং বায়োজিওকেমিক্যাল সাইকেল মোস্ট ইম্পর্টেন্ট, জৈব ভূরাসায়নিক চক্র। এক্ষেত্রে বলি কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, এই তিনটে সাইকেল আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। নেক্সট আছে বায়োমস। এই যে বায়োমসের ক্ষেত্রে প্রতিটা বায়োমসের কনসেপ্ট, টাইপস এবং ইকোলজিক্যাল অ্যাডাপশন। তারপর এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এবং হ্যাজার্ডস, ঠিক কি কারণে হচ্ছে এবং এর ফলশ্রুতি কি হতে পারে, এখান থেকে কিন্তু অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন দেয়।
কারণ এই যে ম্যানেজমেন্ট এন্ড কনজারভেশন, কারণ এই যে হ্যাজার্ডের পরবর্তী সময়ে ঠিক কিভাবে এরিয়াটাকে রিকভার করা হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে, এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন দেয়। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশের যে ধারণা এবং ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ ও পরিবেশের মধ্যে যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। তারপর রয়েছে ন্যাচারাল রিজিয়নস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপশন। ন্যাচারাল রিজিয়নস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি এন্ড সোসাইটি, অর্থাৎ ঠিক এই যে মানুষ পরিবেশের সাথে সাথে কিভাবে মানিয়ে নিচ্ছে, সেই সম্পর্কেও কিন্তু আমাদেরকে এই পরিবেশ ভূগোলের মধ্যে জানতে হবে। অর্থাৎ সেখানে মানুষের অর্থনীতি, সমাজ ব্যবস্থা সবটাই ইনক্লুডেড। নেক্সট হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল কনজারভেশন ল এবং অর্গানাইজেশন। আগেই বলেছে যে পরিবেশ সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, অর্থাৎ পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে যে আইনগুলো গড়ে উঠেছে এবং সেই আইনগুলো ঠিক কবে ইমপ্লিমেন্টেশন হয়েছে, ঠিক তার মেন ফিচার্স গুলো কি, উদ্দেশ্য বা কি অবজেক্টিভ নিয়ে গড়ে উঠেছে, সেই পারপাস গুলোকে কিন্তু আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে। ঠিক তেমনি এই পরিবেশ সম্পর্কিত যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর ঠিক কার্য, প্রত্যেকটার তো এক একটা কার্য রয়েছে, সেই কার্যটা ঠিক কি এবং ওই অর্গানাইজেশন গুলো কবে সংগঠিত হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। নেক্সট ইউনিট 7, ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে যে রিসোর্সেস, এই রিসোর্সেস এর ক্ষেত্রে কনসেপ্ট, এই যে রিসোর্স সম্পর্কে ধারণা, অর্থাৎ কোনটা রিনিউয়েবল, কোনটা নন রিনিউয়েবল, অর্থাৎ চিরাচরিত আর অচিরাচরিত শক্তি, বা যদি বলি পুনর্ভব, অপুনর্ভব, এই যে টার্মগুলো দিয়ে কিন্তু বারবার কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হয় কোশ্চেনে। তাই সেই সম্পর্কে যাতে কনফিউশন না কোনো রকম সৃষ্টি হয়, সেইভাবেই কিন্তু নিজেদেরকে কনসেপ্ট তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে যে ক্রিয়েটিং ফ্যাক্টরস এন্ড প্রসেস। ঠিক রিসোর্সের আন্ডারে কি কি পড়তে হবে, এই যে ক্লাসিফিকেশন আমি যেটা বলছিলাম, এই যে ইউটিলাইজেশন প্রসেস, রিসোর্সকে কিভাবে তার সর্বাধিক মাত্রায় ব্যবহার করা যায়, এই যে টেকনোলজি, অবশ্যই প্রযুক্তিবিদ্যার যে ভূমিকা রয়েছে, এবং এনভায়রনমেন্টাল কোয়ালিটি, যাতে পরিবেশ কোনোভাবেই কিন্তু অবনমন না হয়, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে। তারপরে যে ইকোনমিক রিসোর্সেস, তার ক্লাসিফিকেশন এবং সিগনিফিকেন্স, অর্থাৎ অর্থনৈতিক সম্পদের যে শ্রেণীবিভাগ, তার সাথে তার কি গুরুত্ব। নেক্সট হচ্ছে যে ফর্মস অফ ইকোনমি। এক্ষেত্রে বলি এই যে লাম্বারিং, প্রত্যেকটা ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে সব থেকে যদি বলি ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি, খুব ভালো করে পড়তে হবে। এবং এখানটা মেনলি ইনফরমেশন বেস। যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে যদি বলি অ্যাজ এ এক্সাম্পল, এই যে শিফটিং কাল্টিভেশন ঠিক কোথায় কি নামে পরিচিত, এই বিষয়টা থেকে দেখবে প্রচুর কোশ্চেন আসে, বিভিন্ন এক্সামে এসেছে।
তার মানে ওই যে এগ্রিকালচারের ওই যে শিফটিং কাল্টিভেশন ঠিক কি নামে পরিচিত এবং শিফটিং কাল্টিভেশন ঠিক কোথায় কি নামে পরিচিত, স্পেসিফিক্যালি ঠিক আমাদের ভারতের যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে যে এক একটা নামে পরিচিত, সেই নামগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন পশ্চিমঘাটে শিফটিং কাল্টিভেশনকে বলা হয় পশ্চিমঘাট পর্বতের ওখানে কুমারী। এই যে স্পেসিফিক্যালি নাম। আমরা যদি উত্তর পূর্ব ভারতে দেখি ঝুম চাষ, তার মানে বুঝতে পারছি ঠিক কোথায় কতটা আমাদেরকে মাইনিউটলি মানে কনসেপ্ট থাকলে তবে আমরা আনসার করতে পারবো। পুরো এই পার্টটা কিন্তু ইনফরমেশন বেস। নেক্সট হচ্ছে যে মডেলস অফ ইকোনমিক সিস্টেম। এক্ষেত্রে বলি আমাদেরকে কিন্তু কৃষি জমির যে ব্যবহার সম্পর্কিত যে ভন তুনেনের মডেল রয়েছে সেই ভন তুনেনের মডেল খুব ভালো করে পড়তে হবে। কত সালে উনি যে ডিভিশনটা করেছিলেন সেই ডিভিশনটা তাহলে খুব ভালো করে শুনে নাও। ভন তুনেনের কৃষি জমির ব্যবহার সম্পর্কিত যে তথ্য, তার সাথে ওয়েবার, আলফ্রেড ওয়েবার এবং অগাস্ট লসের শিল্পের অবস্থান সম্পর্কিত যে তথ্য, এই তিনটে তথ্য আমাদেরকে এই ইকোনমিক জিওগ্রাফির আন্ডারে পড়তে হবে এসএলএসটি সিলেবাস অনুযায়ী। নেক্সট রয়েছে এই যে র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য। এক্ষেত্রে বলি এই যে সার্ক, গ্যাট, এই গ্যাট থেকেই যে WTO ফর্ম করলো, কত সালে ফর্ম করলো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে ইকোনমিক ডিসপ্যারিটি অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। এক্ষেত্রে বলবো স্পেসিফিক্যালি ভারতকে ইনক্লুডেড, ভারতের মেনলি ভারতের এই যে আর্থিক বৈষম্য তার সাথে সামাজিক বৈষম্য ঠিক কারণ অর্থাৎ কজেস কি এবং এর এফেক্ট কি হচ্ছে। নেক্সট রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ সুস্থায়ী উন্নয়নটা ঠিক কি, এই টার্মটাকে ইমপ্লিমেন্ট করেন, কত সালে করেন এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের আন্ডারে এজেন্ডা 21 ওই যে ওই পয়েন্টগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবং ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, এই যে আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডের এই যে বিস্তৃতি দেখতে পাচ্ছি, অর্থাৎ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের ধারণা সম্পর্কেও কিন্তু আমাদেরকে এই বিশ্বায়ন সম্পর্কেও কিন্তু আমাদেরকে খুব ডিটেলসে এবং খুব ক্লিয়ারলি পড়তে হবে। কারণ এই যে বিশ্বায়নের ধারণা কোথা থেকে আসলো, অর্থাৎ নতুন শিল্পনীতির কথা যদি বলি 1991 এর কথা, ওই যে ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যাবো ইউনিট 8 হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোল। ফার্স্টে যদি দেখি যে পপুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এই পপুলেশনের ক্ষেত্রে বলি আমাদের যে লাস্ট সেন্সাস 2011, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের যে 2011 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারি অনুযায়ী প্রতিটা ডাটা একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কারণ এখান থেকে একদম শুরু করে চাইল্ড সেক্স রেশিও থেকে শুরু করে, সেক্স রেশিও থেকে শুরু করে, লিটারেসি রেট থেকে শুরু করে এক কোথায় পুরো প্রতিটা ডাটা খুব খুব ভালো করে মনে রাখতে হবে।
তারপরে রয়েছে এস6 কম্পোজিশন, এই যে জনসংখ্যা পিরামিড, ঠিক উন্নত দেশগুলোর ক্ষেত্রে ঠিক কোন ধরনের ফিচার্স করে উঠছে, উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে কোন ধরনের ফিচার্স করে উঠছে, এবং একদম অনুন্নত দেশের ক্ষেত্রে এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্স, এবং যখন পড়তে হবে সেইভাবেই কিন্তু কম্পেয়ার করে প্রত্যেককে পড়তে হবে, এবং এগুলো যখন ক্লাস করবে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে অকুপেশনাল কম্পোজিশন, অর্থাৎ কম্পারিজন বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং নেশনস। অবশ্যই উন্নত এবং উন্নয়নশীল এই দুটো দেশের ক্ষেত্রে, জনসংখ্যার ক্ষেত্রেই বলি, তাদের হচ্ছে অর্থনৈতিক কাঠামোই বলি, যে একটা ডিফারেন্স, যে পার্থক্য, সেই পার্থক্য সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। নেক্সট হচ্ছে পপুলেশন অ্যাজ রিসোর্স, এই যে জনসংখ্যা যখন সম্পদ হিসাবে গণ্য হচ্ছে সেই বিষয়টা, এবং আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সের যে ফিচার্স গুলো রয়েছে সেই মেন বৈশিষ্ট্যগুলোকে যেমন মনে রাখতে হবে, তেমনি থিওরিজ অফ পপুলেশন গ্রোথ। যেমন আমি এখানে একটা এক্সাম্পল বলি, আমাদের ম্যালথসের দেওয়া যে পপুলেশন থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ওনার তত্ত্ব, এক্ষেত্রে এখানে দেখবে যে যখন তত্ত্বগুলো পড়তে যাবে ঠিক ইয়ার যেমন মনে রাখতে হবে, ঠিক ওনারা ঠিক কি কনসেপ্টটা দিয়েছেন সেই সম্পর্কে যেমন ধারণাটাকে একদম মাথার মধ্যে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক সেই সময়, এবং মানে ওনাদের কতটা এফেক্টিভ অ্যাট প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। নেক্সট হচ্ছে পপুলেশন গ্রোথ, ফুড সিকিউরিটি, আনএমপ্লয়মেন্ট, ওয়ার্ক পার্টিসিপেশন। এই যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট, তার সাথে ওয়ার্ক পার্টিসিপেশন, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে যেটা বললাম, আমাদের লাস্ট সেন্সাস ডাটা অর্থাৎ 2011 সালের যে আদমশুমারি, অর্থাৎ আমাদের 2011 সালের আদমশুমারি হচ্ছে 15তম আদমশুমারি। ওই আদমশুমারি অনুযায়ী যে ডাটাগুলো এখন পর্যন্ত আমাদের কাছে আপডেটেড, সেই ডাটা কিন্তু প্রত্যেককে প্রতিটা ডাটা খুব ভালো করে প্রতিটা ক্ষেত্রে মনে রাখতে হবে। এবং জেন্ডার ইস্যুস এবং সোশ্যাল ওয়েলবিং, অর্থাৎ এই যে লিঙ্গ বৈষম্য, তার সাথে মানব কল্যাণ, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসে। এই যে বেকারত্ব, যেটা আনএমপ্লয়মেন্ট, এক্ষেত্রে বলি যে বেকারত্বের যে বিভিন্ন টাইপস গুলো রয়েছে, ছদ্ম বেকারত্ব, যে ঋতুভিত্তিক, যে দেখবে আমরা দেখতে পাই যে যারা যাযাবর ভিত্তিকে যে পশুপালন করে, যাদেরকে বলা হচ্ছে ট্রান্সহিউম্যানস, ঠিক এখানে এই বিষয়গুলোকে উপর বেশি করে ফোকাস করতে হবে, এবং এই কোন বেকারত্ব কোন কারণে সৃষ্টি হচ্ছে এবং কোথায় ঠিক দেখা যায়, এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইউনিট 9-এ আসবো, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখানে একদম ভারতের যে আঞ্চলিক ভূগোল, তার মানে একদম ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ এবং জলসেচ ব্যবস্থা, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, এবং তার সাথে সাথে ট্রেড অ্যান্ড কমার্স। খুব ভালো করে এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। তার সাথে আমাদের যে পরিবহন ব্যবস্থা, এবং এই পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কোথায় কোন রাজ্য এগিয়ে আছে সেই ডাটাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং নেক্সট হচ্ছে যেটা যে বেসিস অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ডিভিশন, অর্থাৎ শুরু গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একদম অঞ্চল থেকে শুরু করে আমাদের যে মহকুমা, সেখান থেকে যে জেলা, এই যে স্তরায়নগুলো, তারপর যে রাজ্য, এই যে স্তরায়নগুলো এবং প্রত্যেকটা স্তরের হেডকে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এখানে অবগত হতে হবে। নেক্সট আমরা যাব
ইউনিট 10 যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিক্স। এই কার্টোগ্রাফিক টেকনিক্স এর ক্ষেত্রে বলি যেটা স্কেলের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে এবং সেই স্কেলের শ্রেণী বিভাগের সাথে সাথে আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এখান থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো বলছি। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওই যে ম্যাপের যে কালারগুলো, ঠিক কোন কালার কাকে ইন্ডিকেট করছে, সেই কালারগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ এর কার্যকারিতা কি, কত সালে, এই ইয়ার, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ ফার্স্ট কত সালে আসলো এবং কারা নিয়ে এলো, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার কথা বলছি, এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রত্যেককে তৈরি করতে হবে। এবং যে স্যাটেলাইট ইমেজারি, তার সাথে যে এরিয়াল ফটো, রিমোট সেন্সিং বা জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এই যে অ্যাডভান্স টেকনোলজি গুলো যে বিষয়গুলোর সাথে ইনক্লুডেড, সেই বিষয়গুলোর ঠিক কার্যকারিতা এবং এদের অবজেক্টিভ কি পারপাসে এইগুলোকে ইউজ করা হচ্ছে, সেই বিষয়টা এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট। আর যদি লাস্টলি বলি ম্যাপের ক্ষেত্রে, যে ম্যাপের ক্লাসিফিকেশন, আমরা যে ম্যাপের স্কেলটা দেখতে পাই, ঠিক টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে স্কেল কত হয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। এবং প্রজেকশনের ক্ষেত্রে বলবো একদম ওই যে বোনস প্রজেকশন, কনিক্যাল প্রজেকশন, প্রত্যেকটা প্রজেকশনের ডেফিনেশন এবং কোন দেশের ক্ষেত্রে কোন প্রজেকশন, মানে কোন দেশকে কোন প্রজেকশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই ধরনের বিষয়গুলোই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মধ্যে খুব ভালো করে পড়তে হবে। এই ছিল জিওগ্রাফির টোটাল সিলেবাস। এবার তোমাদেরকে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমি তো টোটাল সিলেবাসটা যতটা সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। এখানে একটা কথা বলি যে তোমরা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে পিওআইকিউ থেকে শুরু করে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। তাহলে নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ।